এখন আমরা একটা প্রবলেম দেখি। প্রবলেমটা হচ্ছে 3,0 এবং 7,0 বিন্দুগামী এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে এরকম বৃত্তের ইকুয়েশন নির্ণয় করো। তো প্রবলেমটা বিভিন্নভাবে করা সম্ভব, মানে যতগুলা ইকুয়েশন আমরা বের করছি মানে সহজ করার জন্য সবগুলো ইকুয়েশনে মোটামুটি কাজে লাগার মতো। তো সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে কোনটা সেটা তোমাকে ধরতে হবে। তো তোমরা হয়তো দেখছো যে দুই বিন্দুগামী আসলে আজিজুর রহমান খলিফা স্যারের নিয়মটা ফলো করতে পারো, অথবা কি করতে পারো, এই দুইটা বিন্দুকে তুমি কি সরলরেখা বৃত্ত বানায় ওই একটা সরলরেখা এবং একটা বৃত্তর ছেদ বিন্দুগামী অপর একটা মানে বৃত্তের ইকুয়েশন ওই সিস্টেমেও যাইতে পারো। মানে বিভিন্নভাবে করা সম্ভব। বা কেউ যদি মনে করে যে আমি ফার্স্টেই মানে বৃত্তের যে আসলে একটা সাধারণ ইকুয়েশন আছে সেটাকে আমি ধরে নিব, বুঝছো, এরকম করে ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আমি কি করব, যেহেতু ওই দুই বিন্দুগামী তাহলে ওই দুই বিন্দু দুটো কি স্যাটিসফাইড হবে। তো স্যাটিসফাইড হলে কি হবে, যে ওই দুইটা বিন্দুকে বসাই দিব। বসাই দিলে দেখো কি আসে, যে 3 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 2g ইন্টু 3, এখানে কি 2f ইন্টু 0 প্লাস, দেখো এইখানে সে কী করে একটু খেয়াল করো, এইখানে সে প্রকৃতপক্ষে কি ওয়াই অক্ষকে টাচ করে, তাই না? ওয়াই অক্ষকে যদি টাচ করে, ওয়াই অক্ষকে টাচ করার জন্য আমরা কিন্তু শিখছি যে বৃত্তের ক্ষেত্রে ওয়াই অক্ষকে যদি টাচ করে মানে সাধারণ ইকুয়েশনের ক্ষেত্রে সি এর পরিবর্তে আমরা কি লিখি, এফ স্কোয়ার। তোমাদের মনে আছে কিনা যে এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট একটা ইনফো, এটা ভুলা চলবে না। তো ওয়াই অক্ষকে টাচ করলে সি এর জায়গায় এফ স্কোয়ার লিখবো ইকুয়ালস টু 0। তো এটা যদি হয়ে থাকে, দেখো এটা আলটিমেটলি কত আসে, এফ স্কোয়ার প্লাস 6g প্লাস 9 ইকুয়ালস টু 0। আবার এটা 3,0 বিন্দুগামী হইলে, আবার 7,0 বিন্দুগামী হইলে অ্যান্সারটা এরকম আসবে যে 7 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 2g ইন্টু 7 প্লাস 2f ইন্টু 0 প্লাস সি এর পরিবর্তে কি লিখবো, এফ স্কোয়ার। তাহলে এখান থেকে আরেকটা ইকুয়েশন পাবো যে এফ স্কোয়ার প্লাস 14g প্লাস 49 ইকুয়ালস টু 0। তো এখন দেখো যে এইটাকে একটা ইকুয়েশন নাম্বার দিব, এটাকে আরেকটা দিলাম, 1 আর 2। তো 2 থেকে 1 যদি বিয়োগ করে দেই, 2 থেকে 1 বিয়োগ করে দিলে আমরা পাবো হচ্ছে 8g প্লাস 40 ইকুয়ালস টু 0। এইখান থেকে g এর ভ্যালু আসবে g ইকুয়ালস টু -5, ঠিক আছে? তো g আমরা পেয়ে গেলাম। তাহলে এখন f চিন্তা করি, g এর মান 1 যদি বসাই দেয়, এফ স্কোয়ার প্লাস 6 ইন্টু -5 প্লাস 9 ইকুয়ালস টু 0, এফ স্কোয়ার -30 প্লাস 9 ইকুয়ালস টু 0, মানে এফ স্কোয়ারটা আসবে 21 আর এফটা আসবে প্লাস -21। তাহলে দেখো যে একবারে জেনারেল ইকুয়েশন দিয়ে আমরা যেই শর্তগুলো ছিল যে ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে সি সমান এফ স্কোয়ার এইসব বসায় দুইটা ইকুয়েশন সলভ করে জি আর এফ স্কোয়ারের মান যখন পাই গেছি তখন কি করব, ডিরেক্ট ওখানে বসাই দিব। বসাই দিলে আসবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, জি এর মান আসছে -5 প্লাস 2 এফ, এফ এর মান আসছে প্লাস -21 ইন্টু ওয়াই প্লাস সি। আচ্ছা সিটা দেখো, সি হচ্ছে এফ স্কোয়ার, তো এফ স্কোয়ার কত আসছে 21, তাহলে সি ইকুয়ালস টু 21, তাহলে প্লাস 21 ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেটলি অ্যান্সারটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস মাইনাস 42y প্লাস 21, আচ্ছা সরি এখানে হচ্ছে প্লাস মাইনাস √21 হতো, এখানে প্লাস মাইনাস
√21 হইতো, তাহলে প্লাস মাইনাস 2 ইন্টু √21y, তাহলে হচ্ছে এইটা অ্যান্সার। তো এইটা হচ্ছে একভাবে করা যায়, কিন্তু কেউ যদি মনে করে যে আসলে দুই বিন্দুগামী দিয়ে আমি এয়ার খলিফা স্যারের নিয়ম অ্যাপ্লাই করব, তাও সম্ভব। তো সেটা কীভাবে করা যায় দেখি। সেটা হচ্ছে এয়ার খলিফা স্যারের নিয়ম অনুসারে দুইটা বিন্দু যদি x,y1 আর x2, y2 হয়, তাহলে তাদের ইকুয়েশন, তাহলে এই দুই বিন্দুগামী বৃত্তের ইকুয়েশন এরকম হইতো যে x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y2 প্লাস k ইন্টু x মাইনাস x1 y2 মাইনাস y1 মাইনাস y মাইনাস y1 x2 মাইনাস x1 ইকুয়ালস টু 0। তাহলে এখন কি করব, এই দুইটা বিন্দু বলতে কাকে মিন করতেছে, 3,0 আর 7,0। তাহলে এখন বসাই দেয় মানগুলা, x মাইনাস 3 x মাইনাস 7 প্লাস y মাইনাস 0 y মাইনাস 0 প্লাস k ইন্টু x মাইনাস 3 y2 মাইনাস y1 মাইনাস y1 মানে 0 মাইনাস 0 মাইনাস y মাইনাস y1 y মাইনাস 0 x2 মাইনাস x1 হচ্ছে 7 মাইনাস 3 মাইনাস 3। আচ্ছা, এখান থেকে আসি, এটাকে ক্যালকুলেট করলে আসবে x² মাইনাস 10x প্লাস 21, আর এটাকে করলে y² প্লাস k ইন্টু এইটা হচ্ছে 0 সাথে গুণ দিলে 0, আর এখানে আসবে হচ্ছে মাইনাস 7y। আচ্ছা, এতটুকুর মান হচ্ছে 4, আর এটা হচ্ছে y, তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাস 4y। অতএব x² প্লাস y² মাইনাস 4ky মাইনাস 10x প্লাস 21 ইকুয়ালস টু 0। তাহলে এতটুকু আমরা বের করতে পারলাম। এখন দেখো, আর একটা বললাম না যে কেটা অমিট করার জন্য একটা কন্ডিশন দেওয়া থাকবে, তো সেটা হচ্ছে এখানে y অক্ষকে স্পর্শ করে। তো y অক্ষকে স্পর্শ করলে আমরা যেটা জানতাম সেটা হচ্ছে f² সমান c। তো এই ইকুয়েশনকে এখন আমি যদি ওই সাধারণ ইকুয়েশনের সাথে তুলনা করি, এইখানে এফটা হচ্ছে মাইনাস 4k কে 2 দিয়ে ভাগ দিলে সেইটাই এফ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এফ, তো f² সমান কি হইতো, c এখানে কত, 21। তাহলে f² সমান c হতে পাই। তাহলে একটু এখানে দেখি, 16k² ডিভাইডেড 4 ইকুয়ালস টু 21, অতএব 4k² ইকুয়ালস টু হচ্ছে 21। তার মানে k সমান হচ্ছে প্লাস মাইনাস √21 ডিভাইডেড বাই 2। এখন k এর মান যদি বসাই দেই, সেটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে x² প্লাস y² মাইনাস 4, k এর মান প্লাস মাইনাস √21 বাই 2 ইন্টু y মাইনাস 10x প্লাস 21 ইকুয়ালস টু 0। অতএব x² প্লাস y² মাইনাস 10x প্লাস মাইনাস 2 ইন্টু √21y প্লাস 21 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবার একটা প্রবলেম দেখি, যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দুগামী এবং এরকম একটা বৃত্ত আর একটা সরলরেখা ছেদবিন্দুতে যায়। তো আমরা কিন্তু এর আগে একটা ছোট থিওরি পড়ছিলাম, সেটা হচ্ছে ওই বৃত্ত আর ওই সরলরেখাটা যদি f(x,y) আর g(x,y) দিয়ে ইন্ডিকেট করা যায়, তাহলে তারা আলফা বিটা বিন্দুগামী হইলে নতুন যে বৃত্তটা আসবে, মানে এই সরলরেখা এবং ছেদ, এই বৃত্তার এই সরলরেখার ছেদ বিন্দুগামী এবং আলফা বিটা বিন্দুগামী নতুন বৃত্তের ইকুয়েশন এইরকম আসবে।
তো এখন আমি এইটাকেই শুধুমাত্র অ্যাপ্লাই করব, এটাকে অ্যাপ্লাই করলে মানে অ্যান্সার মিলে যাবে। তো কীরকম করে করি, যে দেখো যে আমি বৃত্তটাকে এইভাবে নিলাম, উপরে লিখলাম বৃত্তের ইকুয়েশন। বৃত্তের ইকুয়েশন তো লিখতে পারবো না, মানে বৃত্তর যে ফাংশনাল ভ্যালু হবে মানে 2x - 4y + 4, আর হচ্ছে এই পাশে লিখবো হচ্ছে সরলরেখা 2x + 3y + 1। এখন নিচে 0 0 বিন্দু বসাই দিলে যেটা আসবে 0² - 0² -2 × 0 + 0 + 4। এখানে যদি 0 0 বসাই দেয় এই, তাহলে যেটা আসবে x² + y² -2x - 4y + 4 / 4 = 2x + 3y + 1 / 1। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, যে x² + y² - 10x - 16y = 0। আর এমনিতে বোঝা যাচ্ছে, কারণ দেখো এর বৃত্তটা কিন্তু মূল বিন্দুগামী, আর আমরা জানি কি মূল বিন্দুগামী বৃত্তের জন্য ধ্রুবক পদ 0 হয়। তো এই ইকুয়েশনও কি আসছে, ধ্রুবক পদ 0, তাহলে এটাই অ্যান্সার। এবার একটা ম্যাথ দেখো, যে মূল বিন্দু থেকে x² + y² - 6x - 4y + 9 = 0 বৃত্তে অঙ্কিত স্পর্শকদ্বয়ের মধ্যবর্তী কোণ বের করো। তো স্পর্শক আমরা দেখছি যে যদি বাহ্যিক কোনো বিন্দু থেকে বের করা হয় তাহলে কোনো একটা বৃত্তের উপর দুইটা স্পর্শক হয়, আর যদি দুইটা স্পর্শক হয় তাহলে অবশ্যই তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল সম্ভব, কারণ দুইটা স্পর্শক যে বাইরের যে বিন্দু সেই বহিস্থ বিন্দু থেকেই যেহেতু বের হয়েছে, তাহলে বহিস্থ বিন্দুতে তারা একটা কোণ উৎপন্ন করছে, তাহলে সেই কোণটা নির্ণয় করতে পারলেই আমরা হচ্ছে এইখানে স্পর্শকদ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে পারবো। তো তার জন্য প্রথমে আমরা যেটা করব, যে বৃত্তে যে স্পর্শকটা আঁকায় সেই স্পর্শকের সমীকরণ বের করব। তো দুইটা স্পর্শকের সমীকরণ যদি বের করতে পারি তাহলে সেইখান থেকে অবশ্যই দুইটা স্পর্শক মানে সরলরেখার সমীকরণের ঢাল বের করতে পারবো। তাহলে সেই ঢাল দ্বয়ের মধ্যবর্তী মানে সেই ঢাল দুইটা দিয়ে আমরা হচ্ছে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ যেভাবে বের করতাম ঠিক সেইভাবে করলে আমরা এটার অ্যান্সার পেয়ে যাব। তো এখন দেখো যে ফার্স্টলি যেটা দরকার সেটা হচ্ছে, আমি যেহেতু স্পর্শকদ্বয়ের মধ্যবর্তী কোণ বের করব তাহলে কি দরকার, স্পর্শকের সমীকরণ। আচ্ছা, স্পর্শকের সমীকরণ। তো স্পর্শকের সমীকরণের জন্য আমরা যেটা করতাম, যে ঢাল আকৃতির ইকুয়েশনটা বের করতাম এবং সেই সমীকরণটা মূল বিন্দুগামী হয়। তো মূল বিন্দু বলতে আছে 0,0 বিন্দু, যার ভুজকোটি 0 0। আচ্ছা, তাহলে মূল বিন্দুগামী কোনো সরলরেখার সমীকরণ মানে ঢাল আকৃতির সরলরেখার সমীকরণ যেমন হয়তো আমরা শিখছিলাম, সেটা হচ্ছে জাস্ট y = mx। কারণ মূল বিন্দুগামী সরলরেখা বলি, মূল বিন্দুগামী বৃত্ত বলি, সবগুলোর ক্ষেত্রে দেখছি যে ধ্রুবক পদ 0 হয়, ধ্রুবক পদ থাকে না। তাহলে এইটা হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ, এটা কি আমার ধরে নেওয়া। তাহলে এইটাকে হচ্ছে আমি হচ্ছে x + by + c = 0 ওই ফরম্যাটে লিখতে গেলে mx - y = 0। আচ্ছা, তাহলে এখন দেখো এইটা হচ্ছে আমার স্পর্শক আর বৃত্ত হচ্ছে আমার এইটা, সেটা বৃত্ত। তো এইটা যদি মূল বিন্দু হয় 0,0, তাহলে এইখান থেকে হচ্ছে দুইটা স্পর্শক আঁকানো সম্ভব। তো এখন দেখো দুইটা স্পর্শক আঁকাইলাম, তো দুইটা স্পর্শক যদি আমি আঁকাই তাহলে এই স্পর্শবিন্দু থেকে কেন্দ্রের যে রেখাংশটা আছে, স্পর্শবিন্দু এবং কেন্দ্রের সংযোগ যে রেখাংশ, এইটা স্পর্শকের উপর লম্ব হয়। তো তাহলে আমরা হচ্ছে জানি যে স্পর্শবিন্দু এবং কেন্দ্রের যে মধ্যবর্তী ডিস্টেন্স সেটা হচ্ছে ব্যাসার্ধ r। তাহলে আমরা যেটা করব, যেহেতু বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, ফার্স্টলি বৃত্তের ইকুয়েশন থেকে বৃত্তের কেন্দ্র বের করব। তো বৃত্তের কেন্দ্র কত হবে, এই যে এখানে যেটা আছে x এর সহগ, এটাকে -2 দিয়ে ভাগ দিতে হবে, আর y এর সহগকে -2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে যেটা দাঁড়াবে, কেন্দ্রটা হচ্ছে -6 / -2
কমা -4 ডিভাইডেড -2, দ্যাটস মিন এটা দাঁড়াবে 3,2। কেন্দ্র হচ্ছে 3,2। আচ্ছা, আর ব্যাসার্ধ কীভাবে বের করব? ধ্রুবক পদ দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ দাঁড়াবে হচ্ছে √, আচ্ছা এটা হচ্ছে -g - f, তাহলে g হচ্ছে -3 হোল স্কোয়ার, f হচ্ছে -2 হোল স্কোয়ার, মাইনাস c হচ্ছে 9। তাহলে এখান থেকে আসবে √4 সমান 2 একক। তাহলে আর ব্যাসার্ধ হচ্ছে 2, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2। তো এখন আমরা যেটা করব, সিম্পল যে কনসেপ্টটা, সেটা হচ্ছে কেন্দ্র থেকে এই যে স্পর্শক, এটা তো লম্ব, তাহলে এটার যে লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব হচ্ছে, আমরা পরমাণ চিহ্ন নিব mx - y। তাহলে যেহেতু সে হচ্ছে এই 0,0 বিন্দুগামী হবে, সরি mx - y, এইটা হচ্ছে 0,0 বিন্দুগামী হচ্ছে স্পর্শকের সমীকরণ। বাট এইটাকে যখন আমি এই কেন্দ্রতে স্পর্শকের লম্ব দূরত্ব নির্ণয় করব, তখন আমরা ফর্মুলা অনুসারে যেই বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করা হচ্ছে সেই বিন্দুর ভুজকটি ওই ইকুয়েশনে বসাই দিতে হয়। তাহলে এখানে আসবে হচ্ছে 3m - 2 ডিভাইডেড √, ওই যে ইকুয়েশন থেকে লম্ব দূরত্ব বের করা হচ্ছে সেই ইকুয়েশনের ভুজের সহগের স্কোয়ার প্লাস হচ্ছে কোটির সহগের স্কোয়ার, তাহলে হচ্ছে m² + 1² ইকুয়ালস টু হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 2। তাহলে এটাকে যদি আমি সলভ করতে যাই, তাহলে আসবে 3m - 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 √m² + 1 হোল স্কোয়ার, 9m² 12m + 4 ইকুয়ালস টু 4m² + 4। আচ্ছা, উভয় পক্ষ থেকে 4 উঠে গেল, বাকি থাকে হচ্ছে 9m² থেকে 4m² বাদ দিলে 5m² - 12m ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে হচ্ছে m কমন নিলে 5m - 12 ইকুয়ালস টু 0, দ্যাটস মিন m এর দুইটা ভ্যালু হচ্ছে m ইকুয়ালস টু 0 অথবা m ইকুয়ালস টু 12/5। তাহলে এখন দেখো দুইটা ঢাল পাইছি, এখন দুইটা ঢাল পাইলে একটাকে আমি ধরলাম হচ্ছে, একটা ঢাল হচ্ছে m1 সমান 0, আর একটা ঢাল হচ্ছে m2 সমান হচ্ছে 12/5। তাহলে এখন হচ্ছে m1 দিয়ে ধরলাম এইটাকে বোঝাচ্ছে, m2 দিয়ে এই রেখার ঢাল বোঝাচ্ছে। তাহলে দুইটা রেখার ঢাল পাইলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি হয় থিটা সমান হচ্ছে আচ্ছা, যেহেতু আমরা সূক্ষ্ম কোণটা বের করব, তাই আমরা হচ্ছে বড়টা থেকে ছোটটা বাদ দিচ্ছি। তাহলে আলটিমেটলি রেজাল্ট আসবে উপরে tan ইনভার্স 12/5 আর নিচে শুধু 1, অর্থাৎ থিটা সমান হচ্ছে tan ইনভার্স 12/5। এইটা হলো অ্যান্সার। এরপরের প্রবলেম হচ্ছে, দেখাও যে x² + y² - 2x + 4y - 31 ইকুয়ালস টু 0, ও আরেকটা বৃত্ত হলো x² + y² + 4x - 4y + 7 ইকুয়ালস টু 0। বৃত্তদ্বয় পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে। তাহলে এটা হচ্ছে দেখাতে বলছে, আর বলছে সাথে সাধারণ স্পর্শক ও স্পর্শবিন্দু নির্ণয় করো। তো
দুইটা বৃত্ত দেওয়া আছে এবং তাদেরকে অন্তস্থভাবে স্পর্শ করে কি না সেটা তোমাকে মানে দেখাতে বলতেছে। তো তার মানে হচ্ছে যেটা তোমাকে করতে হবে যে অন্তস্থভাবে স্পর্শ করার ক্ষেত্রে আমরা যেটা শিখছিলাম যে তারা পরস্পরকে যদি অন্তস্থভাবে স্পর্শ করে থাকে তাহলে তাদের হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান হয়। তো এখানেও তোমাকে তাই করতে হবে যে আগে মানে বৃত্তের ইকুয়েশন থেকে তাদের কেন্দ্র এবং ব্যাসার্ধটা বের করতে হবে। তাহলে এর একটা বৃত্ত আর একটা বৃত্ত হচ্ছে +4x - 4y + 7 = 0। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র হবে হচ্ছে -2 / -2 4 / -2, দ্যাটস মিন কেন্দ্র C1 হচ্ছে 1, -2। দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র হচ্ছে 4 / -2 -4 / -2, অর্থাৎ C2 হইল -2, 2। তাহলে কেন্দ্র বাইর হয়ে গেছে। এখন ব্যাসার্ধ হচ্ছে প্রথমটার ক্ষেত্রে R1 সমান হচ্ছে √g² মানে হচ্ছে -1² f² মানে হচ্ছে 2² মাইনাস c হচ্ছে -31। এখান থেকে তোমরা পাবা √36, দ্যাটস মিন 6। আচ্ছা, এখন হচ্ছে দেখো R2 হইল গা C2 থেকে পাবো হচ্ছে -g - f, তার মানে g হচ্ছে 2² f হচ্ছে -2² মাইনাস c হচ্ছে 7। সেখান থেকে পাবো √1 থেকে 1। আচ্ছা দেখো R1 R2 পাইছি, C1 C2 পাইছি। এখন তোমরা খালি এতটুকু দেখাবা যে R1 - R2 সমান হচ্ছে 6 - 1। আচ্ছা, যেহেতু R1টা R2-র চেয়ে ছোটো হতে পারতো, তো এখানে হচ্ছে অ্যাক্সিডেন্টলি বড় হয়ে গেছে। তো যেটা করবো তোমরা পরমান মানে মডুলাস দিয়ে দেখাবা যে আসলে কি আমরা বিয়োগফল না, তো মূলত আমরা পার্থক্য দেখাচ্ছি R1 এবং R2-র মধ্যে ব্যবধান, তো সেটা হচ্ছে 5। আর C1 C2-র দূরত্বটাও একটা পজিটিভ মান, সেটা হচ্ছে দুইটা কেন্দ্রের ভুজদ্বয়ের অন্তঃস্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তঃস্কয়ার, তার মানে হচ্ছে 1 + 2² প্লাস -2 - 2²। এখান থেকে আসবে হচ্ছে 3² 9, 4² 16, মানে হচ্ছে 16 + 9 মানে 25 √25 মানে হচ্ছে 5। তাহলে এখান থেকে যেটা পাওয়া গেল যে C1 C2 = R1 - R2 mod of R1 - R2। তাহলে এখান থেকে তোমরা লিখে দিবা যে দেখানো হলো যে তারা পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করছে। এরপর যেটা কাজ সেটা হচ্ছে আমাদের প্রথম বৃত্ত যেটা ছিল সেটার ব্যাসার্ধ বড়, তো সেটাকে একটু বড় করে আঁকালাম। এবং পরের বৃত্তটা সে তাকে অন্তস্থভাবে স্পর্শ করছে, তো করছে কিনা সেটা আমরা আগে যাচাই করছি। তো সে এই বিন্দুতে করছে স্পর্শ। তো এইভাবে যদি স্পর্শ করে থাকে তাহলে প্রথম বৃত্তের কেন্দ্র যদি এখানে হয়, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে C1 আর এটা হচ্ছে C2। তো C1 C2 বের হয়ে গেছে। এখন যেটা করতে হবে সাধারণ স্পর্শক বের করতে হবে। তো আমরা ফার্স্টলি শিখছিলাম যে যদি দুইটা বৃত্ত পরস্পরকে ইন্টারসেক্ট করে মানে ছেদ করে, তাহলে সাধারণ জ্যায়ের সমীকরণ হচ্ছে একটার বৃত্তের ইকুয়েশন থেকে আরেকটা বৃত্তের ইকুয়েশন জাস্ট খালি তোমাকে মাইনাস করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা শিখছিলাম যে S1 = 0, এটা যদি একটা বৃত্তের ইকুয়েশন হয়, আর S2 = 0, এটা যদি একটা বৃত্তের ইকুয়েশন হয়। তো এখানে S1 S2 বৈশিষ্ট্য ছিল যে এই ক্ষেত্রে x² আর y² এই দুইয়ের কোএফিসিয়েন্ট হবে 1, বুঝছো, এই দুটার কোএফিসিয়েন্ট 1 হবে, সেই ফর্মে লিখতে হবে। তারপর নতুন যেই মানে জ্যাটা পাওয়া গেছে সাধারণ জ্যা, সেইটার ইকুয়েশন হবে হচ্ছে S1 - S2 = 0। বাট যদি তার ইন্টারসেক্ট না করে যদি জাস্ট টাচ করে স্পর্শ করে, সেই ক্ষেত্রে এদের বিয়োগফলটা তখন সাধারণ জ্যা না হয়ে সাধারণ স্পর্শক হইতো। তাহলে যেটা করব আমি হচ্ছে S1 ফর্মেটে লিখবো, S2 ফর্মেটে লিখবো। তো S1 ফর্মেটে লিখাই আছে, সেটা হচ্ছে S1টা হইল x² + y² - 2x + 4y - 31 = 0। আর S2কে লেখা আছে x² + y² + 4x - 4y
প্লাস 7 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এটাকে যদি শুধু বাদ দিয়ে দিই তাহলে আমার উত্তর হয়ে যাবে, সেটা হচ্ছে s1 মাইনাস s2 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 2x মাইনাস 4x প্লাস 4y প্লাস 4y মাইনাস 31 মাইনাস 7 ইকুয়ালস টু 0। অর্থাৎ আমার হচ্ছে নির্ণয় যে সাধারণ স্পর্শকের সমীকরণ মাইনাস 6 প্লাস 8y মাইনাস 38 ইকুয়ালস টু 0, এটাকে যদি একটু শর্ট করে লিখতে চাই তাহলে দাঁড়াবে মাইনাস 2 দিয়ে ভাগ দিলে 3x মাইনাস 4y প্লাস 19 ইকুয়ালস টু 0। আচ্ছা, এরপর হচ্ছে স্পর্শবিন্দু নির্ণয়। তো স্পর্শবিন্দু বলতে যেখানে এরা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করছে। তো এখন যেটা দেখার বিষয় সেটা হলো এই স্পর্শবিন্দু, তারপর হচ্ছে প্রথম বৃত্তের যে কেন্দ্র C1, পরের বৃত্তের যে কেন্দ্র C2, ঠিক আছে, এই তিনটা বিন্দুই তার হচ্ছে একই সরলরৈখিক অবস্থান করতেছে। তার মানে এইখানে আমি C1 C2 এবং এই স্পর্শবিন্দুকে নিয়ে একটা যদি সরলরেখা অঙ্কন করি তাহলে দেখবা যে এইখানে যে বাইরের যে স্পর্শবিন্দু আছে এটাকে যদি আমি ধরি P, তাহলে এই P বিন্দুটা এই C1 C2 কেন্দ্রকে এই C1 P = C2 P অনুপাতে বহির্বিভক্ত করতেছে, ঠিক আছে। তার মানে হচ্ছে P বিন্দুটি C1 ও C2 কে C1P = C2P অনুপাতে বহির্বিভক্ত করে। দ্যাটস মিন হচ্ছে C1P হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ, সেটা হচ্ছে কত 6, পরেরটা কত C2P মানে হচ্ছে 1। তাহলে 6:1 অনুপাত যদি বহির্বিভক্ত করে তাহলে আমরা যেটা শিখছি ফর্মুলা, সেটা হচ্ছে P বিন্দুর স্থানাঙ্ক তখন হবে, এটাকে m1 এটাকে m2 ধরলে আমরা শিখছি m1 মাইনাস m2 মানে 6 মাইনাস 1 6 মাইনাস 1। আর যখন m1 নিব তখন বিন্দু মানে যখন ভুজ নির্ণয় করব তখন হবে কি দ্বিতীয় বিন্দুর ভুজ, তার মানে 6 ইন্টু C2-র ক্ষেত্রে আমরা দেখছি যে C2 হচ্ছে -2,2 আর C1টা হইল 1 - 2, তার মানে হচ্ছে C1-এর ক্ষেত্রে লিখব হচ্ছে 1 - 2 আর C2 হচ্ছে -2,2। তার মানে হচ্ছে 6 ইন্টু x2 হচ্ছে এখানে -2 মাইনাস, আচ্ছা m2 ইন্টু x1 মানে হচ্ছে 1 ইন্টু 1। পরেরটার ক্ষেত্রে লিখব হচ্ছে 6 ইন্টু y2 দ্যাটস মিন 2 মাইনাস m2 ইন্টু y1 মানে হচ্ছে 1 ইন্টু -2। আচ্ছা, এইখান থেকে আমরা পাবো হচ্ছে এই P বিন্দুর স্থানাঙ্ক, সেটা হচ্ছে 5 -12 -1 মানে হচ্ছে -13, 5 12 প্লাস 2 মানে হচ্ছে 14, এটা অ্যান্সার।